যখন আমি শহরে এলাম তখন খালার বাড়িতে থাকতে শুরু করলাম। আমার খালাতো বোন, যে আমার চেয়ে বয়সে ছোট, তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তাম, আর সে আমার পাশে ঘুমাতো। এক রাতে একটু দেরি করে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসিয়ে নিঃশব্দে মাথায় হাত বোলাতে শুরু করল। তারপর ধীরে ধীরে পায়ের কাছে বসে শান্তভাবে পা মাসাজ করতে লাগল। সে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ, আমি তোমার পাশে আছি। এই বলে সে আমার পা মাসাজ করতে থাকল। সেদিন সকালে কবিতা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। কবিতা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাই, যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় বলতে পারো। সে আমার সামনে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। এরপর সে আমার হাত ধরি আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। কবিতা দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা ও আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরত, যা তাকে অসাধারণ দেখাত। তবে সে আমার সাথে এমন কিছু আচরণ করবে তা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা বেশ স্পেশাল হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম কুনাল। যে ঘরে থাকছিলাম প্রথমে ভেবেছিলাম কবিতা আমার চেয়ে বেশ ছোট, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের জন্য শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে উঠেছিলাম, কারণ মা চেয়েছিলেন আমি যেন অন্য কোথাও না থাকি। মা বলেছিলেন, শহরে তো তোমার খালুর বাড়ি আছে, সেখানেই থাকা ভালো। শহরে এসে আমি একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। খালুর বাড়ি ছোট হলেও বেশ আরামদায়ক ছিল। বাড়িটিতে একটি ছোট রান্নাঘর, একটি বেডরুম আর একটি ছোট হলরুম ছিল। বাড়িতে খালু, খালা আর তাদের মেয়ে কবিতা থাকত। খালু গ্রামের সবার কাছে বলতেন শহরে তার বড় বাড়ি আছে। কবিতা তখন 18 বছরে পা দিয়েছে। কবিতাকে আমি শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এবার তাকে দেখে মনে হলো সে অনেক বড় হয়েছে এবং আরো সুন্দর হয়ে উঠেছে। খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে জানিয়ে রেখেছিলেন আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার ভালো বেতনের চাকরি ছিল, মা সবসময় বলতেন অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। খালুর বাড়িতে কবিতার জন্য একটি ছোট্ট ঘর ছিল, যেখানে সে ভাগত, আর খালু খালা নিজেদের হল রুমে ঘুমোতেন। আমি খালুকে বলেছিলাম মাঝে মধ্যে কাজ করতে করতে দেরি হয়, তাই আলাদা ঘরের প্রয়োজন। খালু বললেন, আমি চাই তুমি যেন কবিতার ঘরেই থাকো। কবিতা তখন কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল, আর আমি তার ঘরে থাকতাম। কয়েকদিন পর হলি কবিতার ঘুম ঠিক মতো হচ্ছিল না, তাই সে আবার ঘরে ফিরে এলো। এরপর থেকে আমরা একসঙ্গে ঘুমোতাম। কবিতা দেখতে সুন্দর এবং তার বয়সও 12। সেই রাতগুলোতে কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম। এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরো কাছে এসে শুয়ে আছে। ভেবেছিলাম হয়তো কাকতালীয় ঘটনা, তবে পরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল। খালুর বাড়িতে থাকতে থাকতে 20 দিন পার হয়ে গেছে, আর এই সময় কবিতা আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। মাঝে মধ্যে আমরা অনেক রাত জেগে গল্প করতাম। কবিতা আমার বিষয় জানার জন্য বেশ আগ্রহী ছিল, যা আমাকে বারবার ভাবায়। খালা আমাদের কথা বলতে দেখলেও কিছু বলতেন না, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখলাম কবিতা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত তার ফোনে ওকে দিতে গেলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। আমি মজা করে ফোনটি দিতে বললাম, কিন্তু সে না দেওয়ার জন্য অনুরোধ করল। কিছুক্ষণ পরে দেখি সে ঘুমিয়ে আছে, তার ফোনটি মাথার পাশে রাখা ছিল। আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম, তখন সে পাশে ফিরল, আর আমার হাত তার গায়ে পড়ল। তার মুখে মৃদু হাসি দেখে বুঝলাম সে আসলে ঘুমায়নি। কিছুক্ষণ পরে আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর কিছুদিন কেটে গেল এবং আমার মাসিক বেতনও এসে গেল। খালুর বাড়িটি নিজের বাড়ির মতো মনে করি কবিতার জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফরমাল পোশাক, আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। খালা খুব খুশি হলেন, আর কবিতা আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করল। এক রাতে পানি খেতে উঠে দেখলাম কবিতা পাশে নেই, ঘরের দরজাটাও খোলা। বাইরে গিয়ে দেখি রাত তখন 2টো। কবিতা হলি পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছি। কৌতূহলবশত তার পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম সে কি দেখছি। তার পাশে দাঁড়ালাম। সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে ঘরে নিয়ে এলাম। আমি বললাম,
কবিতা, এটা ঠিক নয়। রাতের এই সময় এমনটা করা মোটেই সঠিক নয়। কবিতা আমার কথায় লজ্জা পেল এবং দ্রুত ক্ষমা চেয়ে বলল, ভাইজান, দয়া করে এই ব্যাপারটি নিয়ে কাউকে বলো না। আমি আর কখনো এমন করব না। আমি কিছু বুঝতে পারছিলাম না। আসলে কবিতার ভুলটা হয়তো খুব বেশি ছিল না। খালু খালার মেয়েটা বড় হয়ে উঠেছে, তাদের এখন কিছুটা ব্যক্তিগত জায়গার প্রয়োজন। পরের দিন আমি খালুকে বললাম, খালি, এখন সময় এসেছে একটা বাড়ি কেনার কথা ভাবার। কবিতা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার। বাড়ি হলে সবার জন্য ভালো হবে। খালু হেসে হেসে বললেন, 3জন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই। তুমি এসে চতুর্থ হয়েছ, কিন্তু আমাদের এখন কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর এ কথা শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজল। ফোনে মা ছিলেন। মা বললেন, তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখে বলো তো কেমন লাগছে। আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালোই লেগেছে। এতে মা খুশি হয়ে জানালেন 20 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। 20 দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। এরপর আমি আমার স্ত্রী তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম। প্রথমে আমরা খালুর বাড়িতে উঠলাম। কবিতা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হল ঘরে ঘুমোতো, আর আমাদের ঘরটি আমাকে আর তানিয়ার জন্য ছেড়ে দিল। তানিয়াকে নিয়ে শহরে আসার 3য় দিন পার হচ্ছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি যখন তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি হলঘর থেকে কেউ উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত উঠে বসলাম। আমাকে উঠতে দেখি সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব। কারণ শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল, জানি না কেন। কিন্তু 5 দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন বাঁচতে পারবো না। গ্রামে থাকার অভ্যাস আছে আমার। এখানে পানি আর বাতাস কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। তাই আমি তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়ার প্রতি যতটা ভালোবাসা থাকার কথা ছিল, ততটা যেন অনুভব করছিলাম না। বিয়ের সময় তাকে দেখেছিলাম আকর্ষণীয়, কিন্তু পরে মেকআপ ছাড়া তাকে কিছুটা আলাদা লাগলো। তবে সে ভালো মনের এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। তানিয়া গ্রামে চলে যাবার পর 3 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম। সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন, আর খালাও প্রতিদিনের মতো অফিসে চলে গেলেন। সেদিন সকালে কবিতা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে ঘরের দিকে যাচ্ছিলাম। খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম কবিতা নিজের পোশাক পরিবর্তন করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। ভাবলাম, কোথায় আমার শ্যামলা তানিয়া আর কোথায় এই কবিতা? এতদিন কবিতা আমার আশেপাশেই ছিল, কিন্তু তাকে এভাবে দেখিনি। কিছুক্ষণ পর যখন আমি ঘর থেকে বেরোলাম, তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সে সত্যি অসাধারণ সুন্দর। সেই রাতে কবিতা আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন। এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারবো। সে আর হল ঘরে শুতে চায়নি, তাই তাকে আগের মতো আমার ঘরে শোয়ার অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার ছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখি কবিতা আলমারির কাছে দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম। কোনো কথা না বলি শার্ট খুলে রাখলাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম। তখন দেখলাম কবিতা ছোট পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম। তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার আরও একটি ছুটি ছিল, কারণ পুরো 3 দিনের ছুটি ছিল। আমার তখন এক বন্ধু প্রস্তাব দিল, চলো আজ কোথাও ঘুরতে যাই। দুপুরে বেরোলাম। তখনই একটি দামি ক্যাফেতে কবিতাকে বসে থাকতে দেখলাম। তার বন্ধুরা বেশ অভিযানী ছিল, আর কবিতাও অন্যরকম পোশাক পরেছিল। আমি গিয়ে কবিতার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? কবিতা আমাকে একপাশে নিয়ে গিয়ে বলল, কুনাল, এখন তুমি এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থাকো। পরে রাতে খালু খালা ঘুমিয়ে যাবার পর কবিতার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, এবার বলো। কবিতা বলল, এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ। কেন, আমি কি এভাবে থাকতে পারি না?
কবিতা 18 বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা এবং আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম। কথা বলতে বলতে কবিতা আমার আরও কাছে চলে আসে। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে একজন নারীর সান্নিধ্য কতটা বিশেষ। আর কবিতাকে কাছে পেয়ে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম। তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই শুতে পড়লাম এবং সকালে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসাঘরে বসে সকালে নাশতা করছিলাম। তখন দেখি কবিতা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে। মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে। খালু যখন কবিতাকে এমনভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, কবিতা, তুমি এমনভাবে হাঁটছ কেন? পায়ে কিছু হয়েছে নাকি? কবিতা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, কুণাল দাদাই ভালো জানে আমার পায়ের কি হয়েছে। তার এমন ইঙ্গিতপূর্ণ কথায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম, কারণ আমি নিজেই জানি না কেন সেভাবে বলল। এরপর খালুকে বুঝিয়ে বললাম যে রাতে সুতো দিয়ে হয়তো কবিতার পা বিছানার কোনায় লেগে গেছে। কিন্তু সকাল থেকে কবিতা আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। খালু কাজে বেরুলেই আমি তাকে জিজ্ঞাসা করব বলে ঠিক করলাম। তখন কবিতা বলল, আজ তো শুধু মায়ের সামনে হাঁটছিলাম, কাল বাবার সামনেও একইভাবে হাঁটব। আমি আরও অনেক কিছু করতে পারি, যদি তুমি আমাকে আমার ইচ্ছে মতো কিছু না দাও। আমি বললাম, যখন তোমার আসলে এমন কিছু প্রয়োজন নেই, তখন কিভাবে তোমায় দিতে পারি? কবিতা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলেই নিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়ালো। তার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। এরপর সে আমার হাত ধরে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, তোমার যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। হঠাৎ মনে পড়ল, হয়তো গতরাতে কবিতা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তখন কিছু বলিনি। এখন তার কথায় মনে হলো সে আসলেই কিছু সহযোগিতা চাচ্ছে। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়াটা ঠিক নয়, কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী বলে মনে